প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো দুইটি মজার খুবই সুন্দর একটি রেসিপি করে দেখাবো। দুইটা রেসিপি একই সঙ্গে করে দেখাবো। আজকের রেসিপিটি কিন্তু অনেক মজা, টেস্টি খেতে। যারা এ ধরনের খাবার খেতে পছন্দ করেন, যেহেতু আজকাল এখন শীতকাল, এই শীতে কিন্তু এই খাবারগুলো কিন্তু খেতে দারুণ মজা লাগে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি এখানে দেখুন 300 ফিটের যে খাবারটা আমরা সবাই খেতে যাই, সেই খাবারটাই কিন্তু আমি এখানে করে দেখাবো। আজকে আমি চাপটি পিঠা আর হাঁসের মাংস রান্না করে দেখাবো। তো এখানে দেখুন, সর্বপ্রথম আমি চাপটি পিঠা তৈরি করার জন্য এখানে আতপ চাল নিয়ে নিয়েছি। যেটা আতপ চাল বলে, এটা কিন্তু পিঠা খাওয়ার জন্য আমরা সব সময় এটা কিনে এটা দিয়ে, এই চাল দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করি। তো চাইলে কিন্তু এর সঙ্গে আপনারা ভাতের যে চালটা খান সেটাও মিক্সড করে নিতে পারেন। তো আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, আর এখানে কিছু পানি দিয়ে এভাবে 4 থেকে 5 বার চালটাকে কচলে কচলে এভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এখানে চাইলে কিন্তু আপনারা ভাতের চাল দিতে পারেন, আমি দিব না। আমি শুধুমাত্র আতপ চালটাই দিয়ে করে দেখাবো, যাতে আপনাদের জন্য সহজভাবে তৈরি করতে পারেন। তো দিয়ে দেখুন, এখানে হাতে সইবে সেরকম গরম পানিটা দিয়ে আমি এখানে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব চালটাকে। তো চালটাকে ভিজিয়ে রেখে দেখুন, এই ফাঁকে আমি মাংসটা রান্না করব। তো এর জন্য আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে 2টা তেজপাতা, 4 থেকে 5টা ছোটো এলাচ, আর 4-5টার মতো লবঙ্গ, আর 3 থেকে 4টা দালচিনি দিয়ে দিয়েছি। দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু কিছু সময় একটু পেঁয়াজটাকে ভেজে নেব। তো এই শীতে কিন্তু এ ধরনের খাবার খেতে সবারই ভালো লাগে। আর সকাল বলুন, দুপুর বলুন, সন্ধ্যা বলুন, রাত বলুন, যাই বলুন না কেন, এই খাবারগুলো কিন্তু খুবই মুখরোচক। আর যাকে দিবেন সেই কিন্তু খুবই পছন্দ করে এই খাবারগুলো খাবে। তো পেঁয়াজটা কিছু সময় একটু ভেজে নিয়েছি, নিয়ে আমি এখানে দেখুন 1/2 কাপের একটু বেশি আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচের সামান্য একটু বেশি আদা বাটা দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ জিরা বাটা দিয়েছি। দিয়ে মশলাটাকে কিছু সময় একটু এভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তো মাংসটা কিন্তু এভাবে রান্না করলে ভালো লাগে। যেভাবেই রান্না করুন না কেন, হাঁসের মাংস সেটাই কিন্তু খেতে ভালো লাগে। তবে এভাবে রান্না করলে হাঁসের মাংসটা একটু বেশি ভালো লাগে। তো আমি এখানে 1 চা চামচ আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব 2 চা চামচ আমি এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিব। আর হাঁসের মাংসটা একটু স্পাইসি হলে কিন্তু খেতে ভালো লাগে, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। শীতের দিনে কিন্তু একটু দেখবেন ঝাল ঝাল খাবার আর এ ধরনের একটু কড়া রান্না খেতে কিন্তু একটু ঝাল চড়া হলে ভালো লাগে। তো আমি এই ফাঁকে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আমার কথা শুনে আবার দিবেন না। যে যেমন খাবেন ঠিক সেরকমভাবেই দিয়ে দিবেন। তো সামান্য একটু পানি আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কিন্তু একভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তবে মশলাটা কিন্তু খুব বেশি কষাবো না, মশলাটা কিন্তু একটু বেশি কষানো হয়ে গেলে আবার মাংসটা আমি কষাবো যখন মাংসের সাথে, মশলাটার সঙ্গে মাংসটা যখন কষাবো, তো হাঁসের মাংস কিন্তু একটু বেশি করে কষাতে হয়। তখন দেখা যাচ্ছে এই মশলাটা যদি আমি একটু বেশি করে কষিয়ে নিই, আবার মাংসের সঙ্গে কষানো পড়বে, তো যখন বেশি কষানো হয়ে যাবে তখন কিন্তু মাংসের স্বাদটা বেশি একটা ভালো লাগে না। এই জন্য চাইবেন যে এই মশলাটা একটু কাঁচা কাঁচা ভাব থাকতে, অল্প করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেওয়ার জন্য। তো দেখুন, আমি মাংসটাকে কিন্তু দিয়ে দিয়েছি। এখানে আমি একটি হাঁস নিয়েছি, এটা কিন্তু পাতি হাঁস ছিল। তো আমি এখানে একটি হাঁস দিয়ে দিয়েছি, আর একটি হাঁসের জন্য আমি যে মশলাটুকু পরিমাণ দিয়েছি মশলাটাই কিন্তু ঠিক ছিল। তো এখন এই মশলাটার সঙ্গে মাংসটাকে কষাতে কষাতে দেখবেন একটা সময় মাংস থেকে অনেক পানি বের হয়ে আসবে। আমি কিন্তু মাংসটাকে জাস্ট ধুয়ে কিছু সময় পানি ঝরাতে দিয়েছিলাম, ঝুড়িতে করে পানিটা ঝরে গিয়েছে। আর এটা কিন্তু এখন আমি যে রান্না করছি, তবে মাংসটা থেকে দেখবেন একটা সময় খুব ভালো করে পানি বের হয়ে আসবে। আর এই পানিটাকে আস্তে 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 কষাতে কষাতে কিন্তু এখানে একটু ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষাতে হবে। অল্প আছে, দেখবেন মাংস থেকে অনেক পানি বের হয়ে আসবে। তো এভাবে আমি কিন্তু মাংসটাকে কষাতে থাকবো, আর এইভাবে অল্প আঁচে রান্না করতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচটা একটু মাঝারি আঁচে রাখতে হবে, কারণ আপনি যদি চান যে এই মাংসের পানিতেই মাংসটা কষাতে সেদ্ধ করতে, তাহলে চুলার আঁচটা কমিয়ে রাখবেন। আর এ ফাঁকে দেখুন চালটা কিন্তু ভিজে গিয়েছে। চালের পানিটা আমি কিছুটা ঢেলে রেখেছি। এতটা পানির ভিতরে চালটাকে কিন্তু ব্লেন্ড করা যাবে না, আমি এখানে চালটা ব্লেন্ড করব। তো আমি কিছুটা পানি কমিয়ে নিয়েছি,
আর এই পানিটা কমার পরে 2 ঘন্টা পরে কিন্তু আমি এখানে চালটা আমি এই যে এইভাবে মানে ইয়ে করছি। তো দেখুন এখানে 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখানে 7 থেকে 8টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। রসুনটা দিবেন, আমি এখানে দিয়েছি ইন্ডিয়ান রসুনের 7 থেকে 8টা কোয়া দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দেব কালারের জন্য। হলুদটা আপনারা স্কিপও করতে পারেন। তো এটা একত্রে এখন কিন্তু আমি ব্লেন্ড করে নিব। যতটুকু পানি দিয়েছি এই পানিটাই কিন্তু ঠিক ছিল। তো এখন আমি দেখুন মাংসটা থেকে পানি কতটা বের হয়ে আসছে, এটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। আর যখন এই পর্যায়ে পানি বের হয়ে আসছে তখন আমি এখানে একটু রসুন আর চুই ঝাল দিয়ে দিচ্ছি। চুই ঝালটা স্কিপ করতে পারেন, যে খাবেন সে অবশ্যই দিবেন, আর না দিলেও সমস্যা নাই। তবে এইগুলো দিয়ে রান্না করলে কিন্তু মাংসটার টেস্ট অসাধারণ আসে, এই জন্য এটা আমি দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর এই ফাঁকে দেখুন আমি সেই যে চাপটি পিঠাটা তৈরি করব সেটার জন্য কিন্তু আমি যে চালটা নিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি। আর এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দেব যে কেমন হবে এর ঘনত্বটা। ঠিক এভাবেই কিন্তু করতে হবে। তো আমি রান্না করার ফাঁকে ফাঁকে কিন্তু এই জিনিসগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এভাবে গুছিয়ে নিলে আপনার কাজটা অনেক সহজ হবে। তো আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে ধনিয়া পাতাটা দিলে খেতে ভালো লাগে। তো দেখুন আমি এই যে এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা কেমন হবে। তো এখানে চাইলে আপনারা যদি একটু ঘন হয়ে যায় আবার পুনরায় পানি মিক্সড করে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারটা ধুয়ে মানে ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর ঠিক এখন ঘনত্বটা ঠিক যেমন আছে ঠিক এই অবস্থায় কিন্তু ঠিক আছে। আর এভাবে চাপটি বানালে এই ঘনত্ব দিয়ে তাহলে চাপটিটা খেতেও ভালো হয় আর চাপটিটা অনেক সুন্দর হয়। তো দেখুন মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। মাংসটা খুব ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে। মাংসটা দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে এটা একদম মশলাটা মাংসের সঙ্গে একদম মানে মিশে গিয়েছে, মাংসটা থেকে মশলাটা আলাদা নাই। এইভাবে কষিয়ে নিতে হবে। হাঁসের মাংস যত কষাবেন তত কিন্তু হাঁসের মাংসটা টেস্ট বেশি হবে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু খুব বেশি দিব না, যেহেতু মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এজন্য অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দিয়ে কিন্তু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর বলক আসার পরে কিন্তু এখানে বেশি সময় লাগবে না মাংসটা রান্না করতে। তো মাংসে কিন্তু বলক এসে গিয়েছে, আর এখানে কিন্তু আমি প্রায় 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো জাল করে নেওয়ার পরে এখানে কিন্তু একটু গরম মশলা বাটা দিব। তো এখানে দেখুন 1 চা চামচের একটু সামান্য বেশি হবে আমি বাটা গরম মশলা দিয়ে দিয়েছি। মশলাটা কিন্তু এখানে সাদা এলাচ ছিল, মানে ছোট এলাচ 2-3টা ছোট এলাচ আর 2-3টা দারচিনি বাটা একসঙ্গে দিয়ে দিয়েছি। তবে এই ধরনের রান্নাগুলো কিন্তু ফ্রেশ মানে বাটা মশলা দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন স্বাদটাও কিন্তু অনেক সুন্দর আসে। তো দেখুন আমি ঝোলটা কিন্তু টানিয়ে নিয়েছি, ঝোলটা কমে গিয়েছে। আর এই সময়টায় মাংসটা প্রায় হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এখানে কিছু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরাটা কিন্তু এটা ভাজা জিরার গুঁড়া। আর হাঁসের মাংসের ঠিকঠাক স্বাদ পেতে গেলে জিরার গুঁড়োটা মাস্ট আপনার দিতেই হবে। এই জিরার গুঁড়োটা দিবেন, আপনার হাঁসের মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখবেন এটা আমি বলবো না, এটা যখন খাবেন তখন বুঝতে পারবেন। আর এই হাঁসের মাংসের ভিতরে এই জিরার গুঁড়োটা অবশ্যই দিবেন যদি স্বাদটা অনেক ভালো পেতে চান। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে, মাংসটা দেখুন এরকম হবে। তো কালারটা কি বলবো, কালারটা দেখে তো কি বলবো, অসম্ভব সুন্দর আসছে কালারটা। হাঁসের মাংস কিন্তু কালারটা এরকমই আসে। আপনি এই মাংস যাকে রান্না করে খাবেন না কেন সেই আপনার ফ্যান হয়ে যাবে। মাংসটা খেতে অসম্ভব মজা। রান্নাটা করা কিন্তু খুবই সিম্পল, কিন্তু রান্নাটার কিছু কিছু মানে কিছু কিছু স্টেপগুলো আছে যে এইগুলোকে যদি ঠিকঠাক করে রান্না করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার মাংস অসম্ভব সুন্দর হবে। তো আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি এইভাবে মানে ফলো করে রান্না করেন রেসিপিটা, তাহলে আপনার মাংসটাও কিন্তু এতটাই টেস্টি হবে। তো এখন আমি দেখুন চাপটি পিঠাগুলো তৈরি করব। তো আমি সর্বপ্রথম এখানে আমি কিন্তু একটি ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এই চাপটি পিঠাটা তৈরি করার জন্য এই ফ্রাই প্যানটা অনেক সুন্দর করে গরম করে নিতে হবে, কারণ এই পিঠাটা যদি খুব গরম না হয় আপনার এই প্যানটা, তাহলে কিন্তু পিঠাটা প্রথমে উঠতে চাইবে না, পিঠাটা কিন্তু লেগে যাবে।
তো আমি দেখলেন তো 1 চামচ আমি এখান থেকে নিয়ে দিয়ে দিলাম ব্যাটারটা। তা দেওয়ার পরে এখানে 1 মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছি। ঢেকে রাখার পরে কিন্তু চাপটিটা এরকমই হবে, উপরটা এরকম সফট থাকবে আর নিচের সাইডটা একদম ক্রিস্পি হবে, একটু হালকা কালার হয়ে আসবে। এই চাপটিটা খেতে কিন্তু ভালো লাগবে। তো আমরা কিন্তু সবসময় এই যে 300 ফিটে খেতে যাই, এই চাপটিটা কিন্তু হাঁসের মাংসের সাথে খেতে অসাধারণ লাগে। তো আপনিও কিন্তু বাসায় বসে এই রেসিপিটা ফলো করলে আপনি নিজেই কিন্তু 300 ফিটে আর কষ্ট করে যেতে হবে না। এত সুন্দর স্বাদ সব কিছুই আপনি ঘরে বসে পেতে পারেন। আরও আমি মনে করি যে 300 ফিটের থেকে আপনি যদি বাসায় এভাবে তৈরি করে খান তাহলে সেটা আপনার জন্য বেশি ভালো লাগবে খেতে। তো দেখুন প্রথম চাপড়িটা আমি যখন বানিয়েছি প্যানটা একটু হালকা গরম কম ছিল, যার জন্য কিন্তু তলা থেকে এভাবে লেগে গিয়েছে। তো এটা আমি স্কিপ করলে করতে পারতাম, তো এটা স্কিপ করলাম না, কারণ এটা আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যারা নতুন আপুরা আছেন তারা তো এইভাবে একদম রান্না করতে গেলে আপনাদের চাপড়ি পিঠাটা নষ্ট হয়ে যাবে, যার জন্য আপনাদের বোঝানোর জন্য এই জিনিসটা আমি কিন্তু দেখিয়ে দিলাম। তো সর্বপ্রথমে আপনি যে প্যানটাই নেন না কেন আপনারা চাইলে এটা মাটির খোলাতেও তৈরি করতে পারেন। তো দেখুন এখন এর চাপড়ি পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কারণ এটা ভালোভাবে ফুলফিলি প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, যার জন্য কিন্তু এই চাপড়ি পিঠাটা তলা থেকে লেগে যায়নি। তো আমি একে একে এইভাবে চাপড়ি পিঠাগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে দ্বিতীয়বার উল্টিয়ে এটাকে আবার ওই সাইডটা একটু পুড়িয়ে নিতে পারেন, তাতে আরও ক্রিস্পি ভাবটা বেশি হবে। তো আসলে এই চাপটিটা এভাবে এক সাইডে একটু যদি মুচমুচে হয় তাহলে খেতে ভালো লাগে। আর অসংখ্য ছিদ্র হচ্ছে, দেখতেই তো পাচ্ছেন, এটা এমনিতেই খেতে ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতন এটা তৈরি করে নেবেন, বলার কিছুই নাই। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, তাই না? চাপটি পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর হাঁসের মাংসের সাথে তো কোনো কথাই নেই। তো দেখুন আমি পিঠাগুলো এইভাবে তৈরি করে নিয়েছি, আপনারাও এটা তখন এইভাবে তৈরি করে নিতে পারেন। আর এক সাইডটা কিন্তু এরকম একটু হালকা একটু কালার পুড়ে আসবে, এরকমই হবে কিন্তু। আর এটা যদি এরকম কালার করে খেতে চান তাহলে পিঠাগুলো খেতে অসম্ভব মজা লাগে। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।